প্রতিটা বাঙালি চায় জীবনে একবার না একবার কাশ্মীর ভ্রমণ করতে, আর সেই সুযোগটা আমাদের এবছর চলেই এসেছিল। আমরা এবছর অর্থাৎ 2025 সালের 18ই মার্চ বেরিয়ে পড়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে, এবং সেখানে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পেহেলগাম। এই ভিডিওতে আমরা পেহেলগামের সমস্ত সাইট সিন, হোটেল, থাকা, খাওয়া সমস্ত ডিটেলস বিবরণ দিয়ে থাকবো। দেখতে থাকুন পেটুক দা ভাই। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক দা ভাই। অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে আসতে চলেছি এবং টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে, তো দেখতে থাকুন। এখন আমরা রয়েছি হাওড়াতে, আর এই যে আমাদের ট্রেন হাওড়া হিমগিরি এক্সপ্রেস, জম্মু তাওয়াই অবধি আমরা যাব। তো ট্রেনের মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে আমাদের সোজা জম্মুতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে থাকুন পেটুক দা ভাই। লগে যাবে, হ্যাঁ ঘুরতে যাচ্ছে, ভূত পেতে লাগছে। এই আমরা এখানে থাকি না। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 20 তারিখ, মানে 20 মার্চ। আমরা 18ই মার্চ রাত 11:55 হাওড়া থেকে উঠেছিলাম হিমগিরি এক্সপ্রেসে। আর ট্রেনটা আমাদের আজকে 20 তারিখ, মানে 19 তারিখ পুরো আমরা ট্রেনের মধ্যে ছিলাম, আর 20 তারিখটা আমাদের দুপুর 1টায় নামার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেনটা কোইন্সিডেন্টলি প্রায় 5-6 ঘন্টা লেট। তো এখনো পর্যন্ত আমরা ট্রেনে যাচ্ছি। এখন বাজে সকাল 11টা। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। জম্মুতে গিয়ে আমাদের জম্মুতে স্টে রয়েছে আজকে, তো পৌঁছাই, তারপরে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিচ্ছি। দেখতে থাকুন পেটুক দা ভাই। এখন বাজে দুপুর 12টা, আর আমরা এখন রয়েছি লুধিয়ানা স্টেশনে। জানি না আদৌ কতক্ষণে গিয়ে পৌঁছাবো, তো দেখা যাক। এই যে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস ভীষণ পরিমাণে ঝোলাচ্ছে। তো দুপুরবেলা আমরা এখন লাঞ্চ করব। কালকে পর্যন্ত আমরা বাড়ির থেকে সমস্ত খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়ির খাবারগুলো আমাদের শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের দুপুর 1টায় টাইম ছিল পৌঁছানোর, কিন্তু ট্রেন লেট, জানি না কখন পৌঁছাবে, এখনো 5:30 দেখাচ্ছে। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এই খাবারটা অর্ডার করেছি। ট্রেনের খাবারটা জানি না কিরকম হবে। আমার ট্রেনের খাবার খেতে খুব একটা ভালো লাগে না। এখানে রাইস আছে, ডাল আছে, একটা আলুর সবজি আছে, একটা হালুয়া আছে মানে গাজরের, আর আন্ডা কারি। এই দিয়ে আজকে লাঞ্চ করবো। তো দেখতে দেখুন কখন পৌঁছাই সেটা আমি দেখাচ্ছি একটু করে। জল বোতলটা একটু সরাতে। এখন বাজে বিকেল 5:15, আর আমাদের এখন ট্রেনটা এসে পৌঁছালো জম্মু তাওয়াই স্টেশনে। তো যাই হোক, মানে 1টায় নামার কথা ছিল, 5:15 বাজে এখন আমরা এসে পৌঁছালাম। তো এবার আমরা এখান থেকে লোকাল কিছু করে আজকে জম্মুতেই স্টে করব হোটেলে। আর আমাদের সমস্ত ডিটেলস কি আছে সব বলবো, আমরা কত টাকার কি প্যাকেজে আছি সব কিছু ডিটেলসে বলবো। দেখতে থাকুন। তো ফাইনালি এইটা হচ্ছে আমাদের জম্মুর হোটেল অশোকা নিউ ডায়মন্ড। এখানে আমরা টোটাল যতজন এসেছি সবাই রয়েছি। এটা হচ্ছে রিসেপশন, আর এখান দিয়ে আমরা উঠে যাব সিঁড়ি দিয়ে। আর এটা হচ্ছে আমাদের রুম, একটু অগোছালো রয়েছে, টিভি আছে, এখানে একটা মিরর আছে, আর এদিকে আছে ওয়াশরুম। মোটামুটি খারাপ না, ঠিক আছে। তো হোটেলে আমরা ব্যাগপত্র রেখে আমরা একটু সন্ধ্যেবেলা এখন বেরিয়ে পড়েছি জম্মুতে। এই মার্কেট ঘুরছি, ঠিক আছে। সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। মিঠা वाला डालना देखा ही। তো আমরা এখন ডিনার করছি চিকেন দিয়ে জম্মুতে। গুড মর্নিং, আজকে 21 তারিখ, 21শে মার্চ, সকাল বাজে এখন 8:30। আমরা রেডি হয়ে গেছি এবং একটু পরে আমরা ব্রেকফাস্ট করবো এবং তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হবে পেহেলগাম। তো পেহেলগামে গিয়ে আজকে আমরা নাইট স্টে করবো এবং তারপর আমরা কালকে পেহেলগামের সাইট সিন করবো। আজকে যদি আগে পৌঁছাতে পারি তাহলে আজকেও হয়তো একটা সাইট সিন আমরা করতে পারি, সেটা এখন দেখা যাক যে আমরা কতক্ষণে পৌঁছাই তার উপর ডিপেন্ড করছে।
ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো, ওয়ে টু পেহেলগাম। এখন আমরা বেরোলাম জাস্ট হোটেল থেকে, এখন বাজে সকাল 10টা। জম্মু থেকে পেহেলগাম যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 6 থেকে 7 ঘন্টা। সকাল 10টায় আমাদের গাড়ি ছেড়েছিল আর পেহেলগামে গিয়ে পৌঁছেছিল সন্ধ্যা 7টায়। মাঝে আমরা বেশ কয়েকবার দাঁড়িয়েছিলাম এবং লাঞ্চ করার জন্য দুপুরবেলা আমরা সময় হল্ট নিয়েছিলাম। পথে পড়েছিল বেশ বড় বড় কিছু পাহাড়ের টানেল। এই টানেলের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটছিল পেহেলগামের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা আসার পর আমরা একটা জায়গায় হল্ট নিয়েছি এবং এখানে একটু চা ব্রেক নিয়েছি। তো দেখুন এই যে পেছনে যে দুটো পাহাড়গুলো, এগুলোতে কিন্তু স্নো পড়ে আছে। তো আশা করি সামনের ভিউগুলো খুব ভালো হবে। তো দেখতে থাকুন, ততক্ষণ পর্যন্ত আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা। দেখুন এখানে কিন্তু একদমই আমাদের ঠান্ডা লাগছে না, কিন্তু আমরা কিন্তু খুব সামনেই বরফ দেখতে পাচ্ছি। তারপর পথ চলতে চলতে হঠাৎই দেখা মিলল সেই বড় বড় পাহাড়ের, এবং যার এক পাশে বিশাল বড় বড় খাদ এবং এক পাশে বিশাল বড় বড় পাহাড়। এই আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি ছুটে চলছিল পেহেলগামের উদ্দেশ্যে। তবে এখানকার রাস্তাঘাট ভীষণই ভালো, বেশ বড় বড় এবং সাইডে বাঁধানো, খুব সুন্দর রাস্তাঘাট। তারপর আরও কিছু সময় এগিয়ে আসতেই দেখা মিলল দূরে পাহাড়ের ওপরে সেই বরফ জমে রয়েছে। অপূর্ব লাগছিল, রোদ ঝলমল পরিবেশ ছিল, আর ঠান্ডাও যে খুব বেশি লাগছিল এমনটা বলবো না। গায়ে একটা হালকা সোয়েট শার্ট দেওয়া ছিল, আর দূরে পাহাড়ের মাথায় বরফগুলো দেখে আমাদের মন ভীষণ আনন্দিত হয়ে উঠছিল। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 4টে, আর আমরা পেহেলগাম থেকে জাস্ট মোটামুটি 40 কিলোমিটার দূরে আছি, মানে আগে আছি। আর আমাদের মোটামুটি 40 কিলোমিটার গেলে পেহেলগাম আমরা পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ করার টাইমটা আগেই ছিল, তো কোনো কারণে যাই হোক দেরি হয়ে গেছে। তো এখানে বসে আমরা লাঞ্চটা করলাম। যে ট্যুর এজেন্সির সাথে আমরা এসেছি তারাই খাবার রান্না করে নিয়ে এসেছিলো, এখানে আমাদের সার্ভ করলো, খেলাম। খুব ভালো খাবার দাবার, আর পেছনের দৃশ্যটা ভীষণ সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। সেদিন আমাদের দুপুরের লাঞ্চে ছিল বড় বড় সাইজের পাবদা মাছের ঝাল। হ্যাঁ, আমরা যেখানে দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম সেখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর আমাদের গায়ে যেহেতু খুব একটা ভারী কিছু দেওয়া ছিল না, সেই জন্য আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তাই খুব তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে গেছিলাম, তাই সেই সমস্ত ক্লিপিংসগুলো আমি নিতে পারিনি। যাই হোক, আরও কিছু সময় পার হতেই পেহেলগাম যখন ঢুকতে শুরু করলো তখনই দেখতে পারলাম সাইডে নদী বয়ে চলছে এবং তার দুদিকে বিশাল বড় বড় সুউচ্চ পাহাড়, আর পাহাড়ের মাথায় পড়ে আছে প্রচুর পরিমাণে বরফ। আর গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করতেই গাড়ির ড্রাইভার বলল এই নদীটার নাম নাকি লিডার নদী। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পেহেলগামে, আর এই যে হচ্ছে পেছনে আমাদের হোটেল। আমি দেখাচ্ছি হোটেলটা পুরোটা, আর আমি পেছনের দৃশ্যটা জাস্ট দেখাতে চাই। দেখুন পেছনটা ভীষণ সুন্দর। তো অনেকক্ষণ লাগলো, এখন বাজে বিকেল প্রায় 5টা। আমরা 10টায় বেরিয়েছিলাম, এখন 5টার সময় এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের হোটেল, লাইট জ্বালাই, বেশ সুন্দর হোটেলটা। আর এখান থেকে হচ্ছে পুরো ভিউ, জানলা খুললে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে, বেশ ভালো লাগছে। আর এদিকে হচ্ছে আপনার ওয়াশরুম, ঠিকঠাক। তো এখন আমরা ডিনার করছি। ডাল, আলুর চোখা আর ডিমের ঝোল আসছে। আর দুপুরবেলা আমরা পাবদা মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি, কেন তখন এত খিদে পেয়েছিল যে আর কিছু দেখানোর মোমেন্ট ছিল। তো দেখতে থাকুন। গুড মর্নিং গাইস, আজকে 22 তারিখ, আর আজকে পেহেলগামে আমাদের প্রথম দিন, মানে সরি পেহেলগামে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছি বিকেলে। তো আজকে
সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টে যাব। তবে তার আগে তোমাদেরকে এই আমাদের ঘর থেকে সুন্দর একটা অপূর্ব ভিউ দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে থাকো। জাস্ট ভিউটা দেখতে থাকো, কি অপূর্ব। দেখো এটা হচ্ছে আমাদের ঘর থেকে এত সুন্দর ভিউ। এবার আমরা আজকে প্রথম যাব এখানে যে বাইসারেন ভ্যালি আছে, মিনি সুইজারল্যান্ড, সেখানে। তো এই যে আমাদের হোটেল ছিল, হোটেল ডলফিন, এখানের সামনে থেকেই এই যে ঘোড়া সমস্ত আমরা নিয়েছি। প্রচুর বার্গেন করেছি, 3000 টাকা চাইছিল, সেখান থেকে বার্গেন করে করে 1200 টাকায় আমরা ফাইনালি এসেছি। তো এখন ঘোড়াতে উঠবো, মা উঠবে আগে, তারপরে আমি উঠবো। তো গাইস ফাইনালি আমরা ঘোড়াতে উঠেছি, আর এখন যাচ্ছি। যে পেছনে মা আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আর রাস্তা আমি যা শুনেছি একদমই ভালো নয়, বেশ দুর্গম। আর ঘোড়া যেহেতু চলে সেখানে তো ভালো রাস্তা খুব একটা এক্সপেক্ট করা যায় না। এখানটা ভালো আছে, তবে সামনের রাস্তা খুব খারাপ। তো আমি এক হাতে ফোনে কতটা ধরে রাখতে পারবো জানি না, দেখা যাক। আমি আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঘোড়া যাওয়ার রাস্তা, দেখুন, তাহলে বুঝে নিন যে রাস্তাটা কতটা খতরনাক। আর আমার হাতটাও কতটা দুলছে সেটাও বুঝুন, ফোন ধরে রাখা যাচ্ছে না। আর এই যে সামনে যাচ্ছে, তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব মিনি সুইজারল্যান্ড, যেটার নাম হচ্ছে বাইসারেন ভ্যালি। মোটামুটি হ্যাঁ, টোটাল রাস্তাটাই এরকম। তো এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি, আর এই পাহাড়টার পেছনে বলছে শ্রীনগর, তাই তো ভাইয়া? আপনার নাম क्या है? সাহিল। সাহিল, ওকে, চলো। আর এই দিকেও আমরা উপরে স্নো দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাজারাটা কিছুটা এরকম। ওরে বাবারে, আমি ফোন ধরে রাখতে পারছি না। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, মানে হয়ে যাচ্ছিল কি হয়েই গেছিলো। আমার ঘোড়াটা পড়ে গেছিলো, মানে কোইন্সিডেন্টলি আমি পড়িনি, আমি জাম দিয়ে নেমে গেছিলাম। তো ভীষণ ভয় লেগে গেছে, আর পেছনে তো মা ছিল, মানে বেশি টেনশন হচ্ছে মাকে নিয়ে। আর অ্যাকচুয়ালি ঘোড়াগুলো না পুরো পাহাড়ের খাদ দিয়ে যায়। এবার যেখানটা দিয়ে আসছিল ওখানটা পুরো নদী ছিল, তো নদীর মধ্যে ও প্রায় মানে শুয়ে পড়েছে, মানে ওর দুটো পা উপরে দুটো পা নিচে। তো খুব ভয় লাগছিল। তো যাই হোক, কিছু হয়নি আলটিমেট। এতক্ষণ চলে আসার পর এখানে একটু বরফ আমরা দেখতে পাচ্ছি, বলছে যে আর 5 মিনিট হয়তো পৌঁছে যাব। তবে ভীষণ ভয় লাগছে, সত্যি বলছি। মানে যারা আসবেন তারা কিন্তু একদম প্রিকশন নেওয়ার তো কিছু নেই, মনে জোর থাকলে চলে আসতে পারবেন। আর আমার মা তো ভীষণ ভয় পাচ্ছে, জানি না কি হবে। আলটিমেটলি ওঠার সময় তো তাও ঠিক আছে, আমার ঘোড়াটা তো স্লিপ খেয়েছিল। আর নামার সময় আরও বেশি রিস্কি। দেখা যাক, আমি তো তাও এক হাত দিয়ে ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন রাস্তাটা, এই রাস্তাটা ভালো, নিচে পুরো একদম পাথর আর জল নামছে, ওইখানটাই পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আর আলটিমেটলি একদম উপরে গিয়ে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি জান্নাত মিনি সুইজারল্যান্ড, যেটার নাম হচ্ছে বাইসারেন ভ্যালি। এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে মনে হয় টিকিট কাটতে হবে। অ্যাডাল্টদের 35 আর 12 বছরের নিচে 15 টাকা। তো টিকিট কেটে ভেতরে গিয়ে তবে দেখাচ্ছি। এটাকেই বলে কপাল। এখানে আমরা এত বরফ দেখেছি, কিন্তু আমরা আজকে এসেছি এখানটা একদম বরফ নেই। কি করা যাবে, এমনি ভীষণ সুন্দর অপূর্ব জায়গা, কিন্তু বরফ নেই। এখানটা পুরো স্কেটিং ফেটিং করে, এটাও দেখেছি আমি ভিডিওতে। ঠিক আছে, চলুন, কিছু করার নেই। এখান থেকে জিপলাইন হচ্ছে, তো আমরা এখন জিপলাইন করব। এখানে জায়গাটা ভীষণই সুন্দর, অপূর্ব লোকেশন। তবে স্নো থাকলে আরও ভালো লাগতো। স্নো পেতে গেলে মনে হয় আরও জানুয়ারি ফেব্রুয়ারিতে আসা দরকার, কারণ আজকে মার্চের 23 তারিখ। এই মিনি সুইজারল্যান্ডে গেলে আপনারা অবশ্যই জিপ লাইনটা করবেন। আমাদের বেশ ভালো লেগেছে। মাত্র 350 টাকা করে নিয়েছে, আর সেলফি স্টিকের জন্য 50 টাকা করে নিয়েছে। তাই জন্য আমরা যেহেতু সেলফি হাতে নিয়ে জিপ লাইনটা করেছিলাম, তাই জন্য আমাদের এক একজনের 400 টাকা করে লেগেছিল। আর এটা করতে এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লেগেছে। আর নিচে যেহেতু বড় খাদ ছিল না, সেই জন্য কোনো ভয় লাগছিল না সেরকম। আমাদের সাথে বয়স্ক যে দুজন ছিল, আমার মা এবং আমার আর একজন দিদা, তারা দুজনেই এটা করেছিল। খুব ইজিলি করতে পারবেন আপনারা সকলে, এটা অবশ্যই ট্রাই করবেন ওখানে গেলে। এদিকে
বলো হর্স রাইডের কি অভিজ্ঞতা তোমার, এক্সপিরিয়েন্স? অপূর্ব। আর এই যে পড়ে গেছিলে? পড়ে গেছিলাম, চেষ্টা করেছে ওরা তোলার, ভালো মতো তুলে নিয়েছে। আমি তো খুব এনজয় করেছি, ভীষণ ভীষণ, সবার আগে খুব ভালো, ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ছিল। অনেক ওশানি একমাত্র ঠিক বলেছে, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। বলো কি এক্সপিরিয়েন্স? মানে জীবনের প্রথম এতবার অ্যাডভেঞ্চার, এত ভালো লেগেছে। বলবো আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এই রে। আর এই যে মা, বলো। আমার ভীষণ ভালো লেগেছে, হ্যাঁ মজা পেয়েছি। আর এইটাতে ঘোড়া চড়ে খুব ভয় লেগেছে। সুস্মিতা? সুস্মিতার ঘোড়াটাই একমাত্র ঠিকঠাক টেনেছে, বুঝলে তো? আমার এক্সপেরিয়েন্স চমৎকার, জীবনে না ভোলার মতো। অমিত? আমার এক্সপেরিয়েন্সও খুবই ভালো, যারা যায়নি তারা খুব মিস করেছে। তুই তো নিজেই ভয় পাস। ভয় পাসনি তো? ঠিক আছে চলো। এসব গরম গরম এখানে যদি অন্য সময় নিজেরা আসে তখন কি হতো? ডাল ভাত, ডিম ওই ডাল ভাত, ডিম আমলেট। রাজমা চাও, ব্যাস। খাবারটা ভালো পেতাম। রাজমা চালে খেতে হতো যদি নিজেরা আসতো। তোল। তাহলে কাশ্মীরে বসে ভেটকি মাছের পাতুরি, এই ট্যুর ট্রাভেলসের সাথে যদি আপনারা যেতে চান আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই পাঠিয়ে দেবো নাম্বারটা, যোগাযোগ করে নেবেন। প্রযুক্তা ট্যুর ট্রাভেলস, তাই তো? প্রযুক্তা। এই হচ্ছে গিয়ে মাছ আর ভাত দিয়ে মেখে। তো মিনি সুইজারল্যান্ড থেকে ঘুরে এখন আমরা যাব হচ্ছে গিয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চান্নানবাড়ি। তো হ্যাঁ এবিসি। তো আমাদের গাড়ি চলে এসেছে, ইকো গাড়ি, আমরা দুটো বুক করে নিয়েছি এখান থেকে, ঠিক আছে? 2200 টাকা করে পড়েছে। এখন আমরা রয়েছি আরু ভ্যালিতে। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড় এবং প্রতিটা পাহাড়ে বরফ রয়েছে। এখানেও বরফ আছে অল্প অল্প, প্রচুর বরফ এমন আছে তেমনটা নয়, অল্প বরফ আছে, বাট জায়গাটা খুব সুন্দর। আর এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা নদী, ঠিক আছে? এই যে এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই সাইডে একটা ছোট ওয়াটারফলস মতো আছে, বেশ সুন্দর জায়গাটা। পেহেলগামের সাইট সিনটা যেহেতু ট্যুর প্যাকেজের সাথে থাকে না, ওখানকার লোকাল গাড়ি ভাড়া নিয়ে পেহেলগামে আপনাদের ঘুরতে হবে। সেই জন্য ওখানকার সরকারি রেট ধার্য করা আছে, বিভিন্ন রকম গাড়ির কি রেট। আমরা ওখান থেকে ইকো গাড়ি নিয়েছিলাম, এক একটা গাড়ি 2200 টাকা করে নিয়েছিল। আমরা দুটো গাড়িতে আমরা আরু ভ্যালি, চান্দানবাড়ি আর বেতাব ভ্যালিটা আমরা যাইনি, উপর থেকেই দেখে চলে এসেছিলাম। তো অসুবিধা খুব একটা হয়নি, বেশ ভালোই ছিল। তো এখন আমরা এসে পৌঁছে গেলাম চান্দানবাড়ি, আর প্রচুর বরফ রয়েছে এখানে, দেখে সত্যি ভালো লাগছে। এই দেখুন প্রচুর বরফ চারিদিকে, একদম চারিদিকে বরফ, খুব ভালো লাগছে। আমি ব্যাক ক্যামেরায় পুরো দেখাচ্ছি জায়গাটা। এটাই হলো চান্দানবাড়ি, আর এখান থেকেই অমরনাথ যাত্রার সূত্রপাত হয়। এই যে এই গেট দিয়েই অমরনাথে যায় সবাই, যখন জুন জুলাই মাসে অমরনাথ খোলা থাকে তখন এখান দিয়েই যাত্রা শুরু হয়। এখন আমরা রয়েছি বেতাব ভ্যালির উপরে। এই যে নিচটা হচ্ছে পুরোটা বেতাব ভ্যালি। আমরা আর যাচ্ছি না, তার কারণ আমাদের গাড়িতে একজন একটু অসুস্থ মতো হয়ে পড়েছে, আমাদের আবার আজকেই শ্রীনগরে ফিরতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেতাব ভ্যালিটা উপর থেকে, পরে কখনো আসলে আমরা নিচে আবার যাব। বেশ সুন্দর, ওখানেও অল্প বরফ পড়ে আছে, খুব সুন্দর জায়গা, সাজানো, ছোট ছোট ব্রিজ আছে, জল আছে একটা, খুব ভালো লাগছে। আমি দেখাচ্ছি ব্যাক। কাশ্মীর সিরিজের প্রথম পর্বের ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসছি কাশ্মীর টু সোনমার্গের ভিডিও। তো পেটুকদা ভাই দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। বাই।